সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ভর্তি প্রস্তুতিটা হতে হবে গোছালো। তবে তার আগে জানতে হবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছেন, কারণ এক এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রশ্নের প্যাটার্ন এক এক রকম। সো আপনার টার্গেট যদি থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার, তাহলে আপনার প্রস্তুতি হতে হবে গোছালো এবং আত্মবিশ্বাস সম্পন্ন। আপনাদের জন্য বলে রাখি, বা আপনারা জেনেও থাকেন, যে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিটের বিপরীতে প্রায় 67 অথবা 68 জন শিক্ষার্থী কম্পিট করে থাকে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 65, 67, 66 জন কম্পিটিটরকে পিছনে ফেলিয়ে তারপরে আপনার একটা সিট নিশ্চিত করতে হবে। সো এই জার্নিটা এত সহজ নয়। তবে এটা টেকনিক ওয়াইজ যদি একটু পড়া যায় তাহলে সেটা আপনার জন্য খুবই সহজ। কেন সিটের কথা বললাম, এই জন্য কি ভয় লাগছে? ভয় পাওয়ার কিছু নেই। আপনি তো আর সিট বাণিজ্য করবেন না, তাই না? প্রত্যেকটা বিভাগে একটা নির্দিষ্ট সংখ্যক সিট বরাদ্দ থাকে। মানবিকের জন্য একরকম থাকে, কমার্সের জন্য একরকম থাকে, সায়েন্সের জন্য একরকম থাকে। তো বিশ্ববিদ্যালয়ের এতগুলো সিটের মধ্যে আপনার তো দরকার একটা সিট, নাকি আপনি 3-4টা সিট দখল করে নিয়ে বাণিজ্য করবেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ক্ষয় ইউনিটেড সিট আছে, 5 লাখ 5 লাখ 5 লাখ। একজন এসে বললো 4.5 লাখ টাকা, আপনি তার কাছে বিক্রি করে দিলেন। ব্যাপারটা তো এরকম না। আপনার দরকার একটা সিট, আপনি সেই একটা সিট নিশ্চিত করবেন, সেই জন্য আপনি আত্মবিশ্বাস নিয়ে শুরু করবেন আপনার প্রস্তুতি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে জানবো যে এত বিশ্ববিদ্যালয় থাকতে কেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব, আমাদের টার্গেটে আমরা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাখবো। আমরা যখন খুব ছোট ছিলাম, আমাদের সুখ দুঃখ আনন্দ সব কিছু আমাদের দেখভাল করতেন আমাদের বাবা মারা। এই যে আজকে এইচএসসি পর্যন্ত আপনারা এসেছেন, হয়তো রেজাল্ট দেয়নি, কিন্তু এর আগে আপনারা পাবলিক পরীক্ষা দিয়ে বেশ কয়েকটা রেজাল্ট পেয়েছেন। সেই প্রত্যেকটা রেজাল্টে যারা যারা ভালো করেছেন তাদের জন্য সবচেয়ে বেশি খুশি হয়েছে আপনাদের বাবা মারা, এবং যারা একটু কম ভালো করেছেন তাদের জন্য ব্যথিতও হয়েছে বাবা মারা। সুতরাং আপনি যখন এই যে গোছানো প্রস্তুতি নিয়ে শুরু করবেন, আপনার প্রস্তুতি বিশ্ববিদ্যালয়ের জার্নিটা শুরু করবেন, দিন শেষে দেখা যাবে আপনি সফল হয়ে গেছেন, এবং আপনি সফল হলে জিতে যাবে আপনার বাবা, জিতে যাবে আপনার মা। আমি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, আমার রেজাল্টটা যখন আসলো, আমি সার্চ দিয়ে যখন পেলাম, আমি প্রথম গিয়ে আমার মাকে বললাম। আমার আম্মা আমাকে এমনভাবে জড়াই ধরছিল সেদিনের অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সো এই যে আমি সন্তান হিসেবে প্রত্যেকটা সন্তানের কাছেই ভালো লাগার জায়গা কোনটা? যখন তার জন্য তার মা হাসে, তার জন্য তার বাবা হাসে। সামাজিক মর্যাদা যখন তার সন্তানের জন্য বাবা মার বেড়ে যায়, যখন বাবা মা অন্যজনের কাছে গিয়ে গল্প করতে পারে যে আমার ছেলে এই করে, আমার ছেলে এই করে, আমার মেয়ে এখানে ভর্তি হয়েছে, এখানে চান্স পেয়েছে। এই ভালো লাগাটা সন্তানের কাছে একটা স্বর্গীয় অনুভূতি। এটা আসলে ভাষায় প্রকাশ করার জন্য না। সো বাবা মার জন্য হলেও আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। তারপরে যেটা নিজের ব্যক্তির জন্য, আমার সেলফের জন্য, প্রফেশনের জন্য, আমরা আসলে একটা স্টেজ পাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আমরা একটা স্টেজ পাবো। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে হয়তো স্টেজ তার থাকে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিমান্ডটা একটু বেশি থাকে, এবং এখানে এসে পরিবেশটা এত সুন্দর পাওয়া যায় যে যা আপনি হয়তো অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পাবেন না। এখানে আসলে আপনি নিজেকে তৈরি করতে পারবেন যেরকমভাবে, ঠিক সেরকমভাবে নিজের যে দুর্বলতাগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করতে পারবেন। সো নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। তাছাড়া ছেলে মেয়ের কাছে গল্প করতে হবে না যে তোমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, তোমার আম্মা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো। এই গল্পগুলো করার জন্য হলেও, নিজের সেলফের জন্য হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। ঠিক আছে? এবার দেখেন, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, এই যে পড়ার জন্য তো একটা ভর্তি পরীক্ষা দিতে হয়, এটার জন্য আমাদের একটা প্রস্তুতি লাগে। এখন কখন থেকে আমরা প্রস্তুতিটা শুরু করব? আমরা প্রস্তুতি শুরু করব অবশ্যই যে আমাদের যে ফাইনাল পরীক্ষা হয়ে গেল এইচএসসি কিছুদিন আগে, এটা পরেই আমাদের 2-1 দিন হয়তো রিল্যাক্সের দরকার ছিল, আমরা নিয়েছি, আমাদের আর রিল্যাক্সের প্রয়োজন নেই। এই ভিডিওটা দেখার পর থেকেই আপনি শুরু করে দেবেন আপনার প্রস্তুতি। কারণ চৈনিক একটি প্রবাদ আছে, একটি গাছ রোপণ করার সঠিক সময় ছিল আজ থেকে 10 বছর আগে, আর তার সেই গাছ রোপণ করার দ্বিতীয় আরেকটি সঠিক সময় হচ্ছে ঠিক এইমাত্র এখন। সো আপনার প্রিপারেশন হয়তো শুরু করার কথা ছিল ইন্টারমিডিয়েট প্রথম থেকেই, একটু করে হয়তো অনেকেই করেছেন, অনেকে করেননি। যারা করেননি সমস্যা নেই, তারা এই ভিডিওটা দেখার পর থেকেই প্রিপারেশন শুরু করে দেন। ঠিক আছে? এখন প্রিপারেশন শুরু করার কথা আসলে, কোন জায়গা থেকে শুরু করব, কি দিয়ে শুরু করব, কোন বই থেকে শুরু করব, কতটুকু পড়ব, এইসব বিভিন্ন প্রশ্ন আসে। ঠিক আছে? আমরা একটু দেখি যে এই যে দেখেন আমাদের এখানে দেওয়া আছে যে আমরা কীভাবে শুরু করব। আমরা শুরু করব স্ট্র্যাটেজি অনুযায়ী। খুব বেশি পরিশ্রম করলেও হবে না, আবার একদম কম পরিশ্রম করলেও হবে না। ঠিক আছে?
একটা মডারেট ওয়েতে আমরা পরিশ্রম করব। তবে পরিশ্রমগুলো হতে হবে, আপনি ধরেন প্রথমে এটা নিশ্চিত করে নিতে হবে যে আপনি কোন ইউনিটের জন্য পরীক্ষা দেবেন। আপনি যদি বি ইউনিটের জন্য পরীক্ষা দেন তাহলে আপনার প্রস্তুতি হবে একরকম, সির জন্য দিলে তার জন্য হবে আর একরকম, যদি এ ইউনিটের জন্য দিতে চান তাহলে আপনার প্রস্তুতির ধরনটা হবে আলাদা রকমের। সো আমি যেহেতু আমাদের নিউরন প্লাসের শিক্ষক ইনস্ট্রাক্টর, সো আমি আপনাদেরকে শিখাবো কিভাবে বি ইউনিটের প্রস্তুতিটা নিতে হয়, ঠিক আছে? বি ইউনিটের জন্য প্রথমে যেটা করবেন প্রথমেই আপনারা হচ্ছে বিগত সালের প্রশ্ন সম্বলিত যে কোনো একটি কোশ্চেন ব্যাংক কিনে নেবেন। বাজারে প্রচলিত যে কোনো একটি কোশ্চেন ব্যাংক কিনে নেবেন। সেই ব্যাংক থেকে বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো সলভ করবেন। সেখানে প্রথমে যখন আপনি ধরবেন বাংলা, তাহলে বিগত 5 বছরের বাংলা কোশ্চেন সলভ করলেন। তারপরে আপনি ধরলেন ইংরেজি, তাহলে বিগত 5 বছরের ইংরেজি সলভ করলেন। তারপরে সাধারণ জ্ঞান, তারপরে বিগত 5 বছরের সাধারণ জ্ঞান সলভ করলেন। এই যে একই কোশ্চেনের বিগত 5 বছরের সলভ করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোন কোন টপিকস থেকে সচরাচর প্রশ্ন এসে থাকে। সো তাহলে আর আপনাকে বারবার ওর কাছে জিজ্ঞেস করতে হবে না যে আমার কোন টপিকস বাদ দিতে হবে, কোন টপিকস পড়তে হবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে অ্যাডমিশনে আপনি কোনটা পড়তে হবে এটা জানার চেয়ে কোনটা বাদ দিতে হবে এটা যদি জানেন, আপনার কাছে সিলেবাসটা শর্ট হয়ে আসবে, তখন আপনার প্রস্তুতিটা নেওয়া একটু সহজ হবে। সো বিগত সালের কোশ্চেন আছে এই ধরনের একটা কোশ্চেন ব্যাংক কিনবেন, কিনে প্রিভিয়াস সবগুলো কোশ্চেন সলভ করে ফেলবেন ব্যাখ্যা সহ, ঠিক আছে? তারপরে ধরেন আপনি বাংলার জন্য প্রিপারেশন নেবেন, ঠিক আছে? বাংলার জন্য কোন কোন অংশের প্রিপারেশন নেবেন? দেখেন, বাংলা প্রত্যেক বছর গদ্য থেকে এবং পদ্য থেকে একটা বড় সংখ্যক প্রশ্ন আসে, ব্যাকরণ থেকেও একটা প্রশ্ন আসে, ছেলেপেলের ব্যাকরণে অনেক ভয় থাকে। তারপরে আমাদের সাহিত্য পাঠের 2টা অংশ আছে, একটা হচ্ছে নাটক, একটা হচ্ছে উপন্যাস। প্রত্যেকটা কোচিংয়ে যেটা হয়, ম্যাক্সিমাম কোচিংয়ে যেটা হয় যে নাটক এবং উপন্যাস অনেক শেষের দিক ক্লাস নিয়ে থাকে, যার কারণে ছেলেপেলেও অনেক কোচিংয়ে কম আসে এবং তারা খুব ভালো হয়তো ফিডব্যাক কোচিং থেকে পায় না। এটার জন্য আপনারা যেটা করবেন, কোচিং শুরু করার আগে যে কিছুদিন সময় আছে, এই সময়ের মধ্যে নাটক এবং উপন্যাস খুব সুন্দর করে রিডিং পড়ে ফেলবেন এবং বাজারে বহুল প্রচলিত যে কোনো একটি বই নিয়ে নাটক এবং উপন্যাস থেকে বিগত সালে আসা সবগুলো প্রশ্ন এবং সম্ভাব্য যে প্রশ্নগুলো অনুশীলনীতে দেওয়া থাকবে সেগুলোর প্র্যাকটিস করে ফেলবেন। এখান থেকে কমসে কম 2টি প্রশ্ন, আর যদি ভাগ্য খুব ভালো থাকে তাহলে 4টি প্রশ্ন পাওয়ার সম্ভাবনা খুব বেশি নাটক এবং উপন্যাস থেকে। আচ্ছা, তারপরে কবিতাগুলোর ক্ষেত্রে যেটা করবেন, খুব ভালো হতো যদি আপনারা কবিতাগুলো মুখস্থ করে ফেলতে পারতেন। যারা সম্ভব তারা মুখস্থ করে ফেলবেন, আর যারা সম্ভব নয় তারা চোখের মুখস্থ করে ফেলবেন। অর্থাৎ আপনি একটা লাইন দেখলে যেন বলতে পারেন যে এরপরের হয়তো লাইন এটা, ঠিক আছে? একটা ধারণা নিয়ে যেন সঠিক অ্যান্সারের কাছাকাছি উত্তর দিতে পারেন, সেই একটা সম্ভাবনাময় অবস্থা তৈরি করে ফেলবেন। তাহলে আমাদের গেল নাটক, উপন্যাস এবং হচ্ছে কবিতা। তারপরে থাকে গদ্য এবং গদ্যের ব্যাপারটা হচ্ছে কি, আপনি ইন্টারমিডিয়েটের জন্য পড়েছেন, আপনি অ্যাডমিশনের জন্য আবার পড়বেন, যে কোনো একটা বই নিয়ে প্রিপারেশন নেবেন। এই যে আপনার বেসিক তৈরি হয়েছে, এই বেসিকটা যদি আপনি মনোযোগ দিয়ে তৈরি করে ফেলতে পারেন, বিশ্বাস করেন আপনার আর কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই। আপনি এই প্রিপারেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে উতরাতে পারবেন। সো আপনার যতটুকু প্রিপারেশন আছে সেই প্রিপারেশনটাকে আরেকটু ঝালাই করেন। আর যদি প্রিপারেশন না থেকে থাকে তাহলে গদ্যগুলো মনোযোগ দিয়ে একটু রিভাইজ দিয়ে ফেলেন, রিডিং পড়ে ফেলেন এবং একটা বই কিনে সেই বই থেকে অনুশীলন করে ফেলেন। মোর ইউ প্র্যাকটিস মোর ইউ সাকসেস, ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের বাংলার ব্যাপার। আর ব্যাকরণের যে টার্মটা থাকবে, ব্যাকরণের টার্মে কিছু কিছু টপিকস আছে যেগুলো থেকে প্রত্যেক বছরই প্রশ্ন এসে থাকে। আমি 2-1টা টপিক্সের নাম লিখে দিচ্ছি, আপনারা একটু দেখেন। এই টপিকসগুলো থেকেই প্রত্যেক বছর প্রশ্ন আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তার মধ্যে বাংলাতে আপনারা ব্যাকরণের সন্ধি থেকে পাবেন প্রশ্ন, সম্ভাবনা থাকবে খুব বেশি। সন্ধি, তারপরে সমাস, এই টপিকসগুলো দেখবেন। বানান এবং উচ্চারণ, ঠিক আছে? এটা আপনারা ইন্টারমিডিয়েটেই পড়েছেন। বানান উচ্চারণ আপনারা ইন্টারমিডিয়েটই পড়েছেন। সো এটা এক্সট্রা করে আর দেখার কিছু নেই, যদি না পড়ে থাকেন তাহলে একটু দেখে নেবেন। তাহলে সন্ধি, সমাস, বানান এবং উচ্চারণ, আর একটা হচ্ছে ধ্বনিতত্ত্বে যে ধ্বনির পরিবর্তনটা আছে এটা একটু দেখে নেবেন। ধ্বনির পরিবর্তন,
ধ্বনির পরিবর্তন, এটা একটু দেখে দিবেন, ঠিক আছে? এই কয়েকটা টার্ম পড়লেই মোটামুটি আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উত্তরণের জন্য যতটুকু প্রিপারেশন দরকার প্রায় ততটুকু হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আমাদের প্রশ্ন থাকে সবচেয়ে বেশি হচ্ছে যে ভাইয়া আমি ইংরেজি কোন জায়গা থেকে পড়বো, ইংরেজি পড়ার জায়গাটা আমি পারি না, আমি জানি না, ইংরেজি এত কঠিন, আল্লাহ ইংরেজি আমাকে দিয়ে হবে না ভাইয়া, আমি তো কিছুই করি নাই। ইংরেজির ক্ষেত্রে ওই সেম কথা, আগের বছর পরীক্ষা হয়েছে এই ধরনের একটা প্রিভিয়াস কোশ্চেন সম্বলিত একটা বই কিনবেন, কিনে প্র্যাকটিস করে ফেলবেন, যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন প্র্যাকটিস করে নিজের একটা আত্মস্থতা বাড়াবেন। তারপরে বাজারে প্রচলিত যে কোনো একটি বহুল বই কিনবেন, সেই বইগুলো থেকে গ্রামারের যে টপিক্সটা আছে, গ্রামারের টপিক্স আমি একটু দেখিয়ে দিচ্ছি। গ্রামারের টপিক্স থেকে দেখবেন হচ্ছে ভয়েস, তারপরে দেখবেন হচ্ছে ন্যারেশন, যেগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, ন্যারেশন, তারপরে হচ্ছে ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্ট অফ স্পিচ। SPWCH, এই যে এই কয়েকটা গ্রামারের পার্ট একটু দেখে নেবেন। আর সবচেয়ে ভালো হবে, সব রোগের এক ঔষধ হচ্ছে আপনাদের টেক্সট বই যেটা আছে, এই বইটা যদি আপনি কভার করতে পারেন, আপনাদের যে শর্ট সিলেবাসের যে টার্মগুলো ছিল এই টার্মগুলো যদি কভার করতে পারেন, খুব সম্ভাবনা আছে ভিসি স্যারের কথা অনুযায়ী বা শিক্ষামন্ত্রীদের কথা অনুযায়ী খুব সম্ভাবনা আছে আপনাদের যে শর্ট সিলেবাস আছে সেই শর্ট সিলেবাসের মধ্যেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আপনাদের ওই ইংলিশ বইটাতে যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো যদি ভালো করে জানা থাকে, ওই টেক্সটগুলো যদি মানে ওই লিসেনগুলো যদি ভালো করে জানা থাকে, তাহলে আপনি কয়েকটা উপকার পাবেন। একটা হচ্ছে স্পেলিংয়ের উপকারটা পাবেন, আপনি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমের উপকারটা পাবেন, আপনি ভোকাবুলারির উপকারটা পাবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আপনি রিটেনের উপকারটা পাবেন। শুধুমাত্র একটা টেক্সট বই যদি ভালো করে পড়েন তাহলে আপনি এই 4টা উপকার পাবেন। এবং এই টেক্সট বইয়ের ভিতর থেকে প্রিপোজিশনের প্রশ্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, টেক্সট বইয়ের ভিতর থেকে প্রিপোজিশনটা দিয়ে থাকে। সো টেক্সট বই যদি আপনার ভালো করে দখলে থাকে, তাহলে ইংলিশ নিয়ে যে ভীতি, সেই ভীতির আর কোনো কারণ নাই। এক টেক্সট বই দিলেই আল্লাহর রহমতে সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর সাধারণ জ্ঞানের জন্য নর্মালি 2টা মানচিত্র কিনবেন, একটা হচ্ছে বাংলাদেশের, একটা হচ্ছে আন্তর্জাতিক। কিনে বাংলাদেশের বিভাগগুলোর অবস্থান একটু জানার চেষ্টা করবেন, একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। আর আন্তর্জাতিকের যে মানচিত্র, সেই মানচিত্র থেকে মহাদেশগুলো এবং মহাসাগরগুলোর অবস্থান জানার চেষ্টা করবেন। তারপরে আপনার যে কোনো একটা বই কিনে প্র্যাকটিস করা শুরু করে দিলে, প্র্যাকটিস করতে করতে দেখা যাবে 1 মাস বা 1.5 মাস পর অথবা 2 মাস পরে এমন একটা অবস্থা তৈরি হবে, যদি আপনি পড়ার সঙ্গে লেগে থাকেন, দেখা যাবে যে আপনাকে রোধ করার মতো শক্তি আর কারো নাই। তখন ওই পরীক্ষার হলে বসার পরে গান গাইবেন আর পরীক্ষার উত্তর দিবেন, ঠিক আছে? তো এত কিছু জানার পরেও যদি আপনার কাছে মনে হয় যে না, আমার কাছে একটু উদ্ভট লাগছে, একটু হিজিবিজি লাগছে, আমার একা একা পড়া সম্ভব নয়, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে আমাদের প্রায় 15টার মতো ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা করে, অর্থাৎ 30 ঘন্টার একটা কোর্স আছে। সেই কোর্সে প্রাথমিকভাবে একটা শিক্ষার্থীর কোচিং ছাড়া, উইদাউট এনি কোচিং, কোনো প্রতিষ্ঠানে না গিয়ে ঘরে বসে থেকেই সে যেন আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিতে পারে, তার একটা কোর্স আমরা দিয়ে রেখেছি। সেই কোর্স আপনি চাইলে করে ফেলতে পারেন। এখনই আপনি ডেসক্রিপশন লিঙ্কে চলে গিয়ে আমাদের একটা ফর্ম আছে, সেই ফর্মটি ফিল আপ করেন এবং তারপর থেকে আমাদের ফ্রি ক্লাসগুলো করেন। আর একটা ব্যাপার সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে যে ধরনেরই থাকেন না কেন, বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র পরিশ্রম দিয়ে হবে না, শুধুমাত্র আপনার ডেডিকেশন দিয়ে হবে না, বিশ্ববিদ্যালয়ে এগুলো সমন্বয়ে হবে। এবং পাশাপাশি আপনার স্রষ্টার সঙ্গে আপনার সম্পর্ক কত ভালো হবে সেটার উপরে নির্ভর করবে আপনার বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াটা। সো এই সময়টাতে স্রষ্টার কাছ থেকে চেয়ে নেন, পরিশ্রম করেন, নিজের উপরে কনফিডেন্স বাড়ান, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। সি ইউ ইন ডিইউ।